আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল তাতে আপনার শেখ হাসিনার দুজনেরই ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কি বলবেন এই যে রায় দেওয়া হলো, এই রায় নিয়ে আপনার কি বক্তব্য? আমরা কিন্তু পূর্বে থেকে বলে আসছি যে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম শেষ হয়ে গিয়েছে। আমাদের এখানে মানে আইন শৃঙ্খলা যে আমাদের দেশে এখন এটা একটা মানে একটা নাজুক অবস্থায় চলে আসছে। কেন এটা হয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। আমরা যাদের সঙ্গে লিবারেশন ওয়ারে আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, পাকিস্তান এবং বাংলাদেশের যারা নাকি পাকিস্তানকে মানে সাহায্য করেছিল হেল্প যুদ্ধ করার জন্য, এই জামায়াত ইসলাম মানে যারা রাজাকার বাহিনী আল বদর বাহিনী বানিয়ে আমাদের বুদ্ধিজীবী আমাদের দেশে বাড়িঘর থেকে তাড়া করেছিল, তারাই আজকে ক্ষমতায় আসছে। এবং পাকিস্তান গভর্নমেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, পাকিস্তান গভর্নমেন্ট ৭১-এর প্রতিশোধ নিলাম বলে তারা দাবি করেছেন। তো সেই জায়গায় এই এই ক্যাঙ্গারো কোর্টে কি হতে পারে? আর আমি তো স্পষ্ট করে বলতে চাই যে এখানে কোনো গণহত্যা হয়নি, এখানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সেটাও হয়নি, এখানে মানে যুদ্ধ ইয়েও লাগেনি। তো কেন এই কোর্ট? এটাকে এই কোর্টের অস্তিত্বই তো আমরা বিশ্বাস করি না। আপনার বিরুদ্ধে সাহেব, আপনার বিরুদ্ধে কি সাজা ঘোষণা হলো আপনি শুনেছেন? আমি শুনেছি, আমি এখনো কাগজপত্র তো পাইনি, শুনেছি যে মানে ওটাকে ফাঁসির দণ্ড দেয়, এটা তো দিবেই, এটা তো আমরা জানি। এর জন্যই যাতে করে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা যাতে না যেতে পারেন এবং না ফিরতে পারেন, তারই একটা পাকাপোক্ত বন্দোবস্ত করার জন্যই এটা হয়েছে। এদেশের জনগণ সেটা ভালো করেই বুঝে গিয়েছে, তারা বিক্ষোভ শুরু করেছে, এটা প্রচন্ড বিক্ষোভে পরিণত হবে খুব শীঘ্রই। যেটা বলা হচ্ছে যে আপনার বাড়িতে একটা বৈঠক হতো এবং এটা হচ্ছে ড্রোনের মাধ্যমে দেখা হতো, তারপর হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে দেখে মারণাস্ত্র দিয়ে তাদেরকে মারা হতো, এই সমস্ত অভিযোগ, এবং বৈঠক করতেন এবং নির্দিষ্ট জায়গায় আপনাদের নাকি নির্দেশ পৌঁছতো যে এই সমস্ত গণহত্যা করার। কি বলবেন এই অভিযোগগুলো নিয়ে? শুনুন, এটা হাস্যকর বিষয়। আমাদের যখন নাকি আমার বাসায় বৈঠকগুলি হতো, এটা একটা অফিসিয়াল বৈঠক, আমি নিজে তো বৈঠক ডাকতাম না। সেখানে আমাদের স্বরাষ্ট্র সচিব বৈঠক ডাকতেন। এই বৈঠকে আর্মির সেনাপ্রধানের একজন রিপ্রেজেন্টেটিভ ব্রিগেডিয়ার মঈন, মোস্ট প্রবলি না তার নামটা মঈন, আমার সে 100% শিওর না, একজন ব্রিগেডিয়ার আসতেন, একজন ডিজিএফ এর চিফ আসতেন, এনএসআই এর চিফ আসতেন, এরা ইন্টেলিজেন্স, দুই ইন্টেলিজেন্স, এসবি চিফ আসতেন, এই 3 নাম্বার ইন্টেলিজেন্স, এবং এই আইজি থাকতেন, আমাদের বর্ডার গার্ডের চিফ থাকতেন, এবং আমাদের মানে সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন, আমাদের সেক্রেটারি সাহেব থাকতেন এখানে। মানে আমাদের সেই সময় আপনার মানে ওটাকে কি বলে, আমাদের কারফিউ দিতে হয়েছিল এই ক্রাউড মেনটেন করার জন্য। সেটাও আপনারা জানেন। সেই প্রতিদিন কি ঘটনা ঘটছে এবং কোথায় কি হচ্ছে এটা নিয়েই মিটিংটা হতো। এটা মিটিং কাউকে হত্যা করার জন্য কিংবা কোনো নির্দেশনা দেওয়ার জন্য নয়। কিভাবে এটা বলছে তারা যে এখান থেকে নাকি সিদ্ধান্ত হতো, এখানে সিদ্ধান্ত এটাই হতো যে আজকে কি দিনটা কি গেল, কালকে তারা কিভাবে কোথায় কিভাবে থাকবে এইটাই নিয়ে কথাবার্তা হতো। আর ওই যে হেলিকপ্টারের কথা আসছে, র্যাবের হেলিকপ্টারকে ব্যবহার করা হয়েছে, এটা বলা হয়েছে। র্যাবের হেলিকপ্টারটা অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার, এটা 1 ইঞ্জিন বিশিষ্ট একটা হেলিকপ্টার। এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব, যারা নাকি হেলিকপ্টার থেকে গুলি করে এবং যারা নাকি এই মানে এই ফোর্স যারা নাকি হেলিকপ্টারে চালায়, তারা কোনোদিন এটা একটা হাস্যকর হবে যে টার্গেট শুটিং এই হেলিকপ্টার 1 ইঞ্জিন বিশিষ্ট একটা ছোট্ট হেলিকপ্টার দ্বারা এটা হতে পারে। এই হেলিকপ্টার গুলো আমরা কাজে লাগিয়েছিলাম যেখানে আমাদের পুলিশ সদস্যরা আটকে পড়েছিল, সেখান থেকে যেমন একটা হসপিটাল, মা ও শিশু হসপিটাল নারায়ণগঞ্জে, সেখানে পুলিশ সদস্যদের আটকে ফেলছে চতুর্দিক দিয়ে। নিচের তলা ছিল একটা হসপিটালে একটা মানে লোকেরা আটকে পড়েছিল, তখন হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। হেলিকপ্টার উদ্ধার কাজে এখানে ইউজ হয়েছে, কোনো সময় গুলির কাজে ইউজ হয়নি। এই যে ট্রাইব্যুনাল, তাতে কি আপনারা আদৌ আপনাদের বক্তব্য পৌঁছেছে? যদিও বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করেছিল, কিন্তু তিনি বলছেন আপনাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগই হয়নি। আদৌ কি আপনাদের বক্তব্য আপনারা এই ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে পেরেছিলেন?
এখানে একটা হাস্যকর জিনিস হলো যে যে প্রধান কুশলী সরকার পক্ষে তিনি ওই আমাদের যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনালটা হয়েছিল, যে আমাদের যারা যুদ্ধের সময় শত শত মানুষকে হত্যা করেছে, লাখো লাখো মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তাদের জন্য একটা ট্রাইব্যুনাল ঘটাতে হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এই জামাত ইসলামের নেতাদের ডিফেন্ড করার জন্য যেই কুশলী সেদিন ছিল, তিনি আবার এই কোর্টে আমাদেরকে মানে কিভাবে ফাঁসি দেওয়া যাবে তার জন্য সে তার পরিকল্পনা ছিল। এখন বুঝতেই পারেন যে কিভাবে সাজানো জিনিসগুলি আসছে। এবং 3জন বিচারক এখানে নিয়োগ ছিল, এবং 3জন বিচারক, আমি যতটুকু শুনেছি, আই এম নট সো শিওর যে বিচারকের যিনি প্রধান বিচারপতি তিনি গত 15-20 দিন, মানে এই ট্রায়াল চলাকালীন 15-20 দিন তিনি কোর্টেই যান নাই। একজন করে বিচারক থাকতেন এবং তিনি শুনতেন 3জনের জায়গায়, মানে ফুল কোর্ট বসতেন না। তো এইগুলো তো তাদের ব্যাপার, তারা কিভাবে সাজিয়ে নিয়েছেন সেটা তাদের ব্যাপার। আর যাকে আমাদের রাখছেন তিনিও আমাদের এই জামাত সমর্থিত একজন আইনজীবী, এবং তিনি আমাদের তো প্রশ্নই আসেন আমাদের কিছু জিজ্ঞাসা করার, কিংবা আমাদের হয়ে কারো সঙ্গে যোগাযোগ করার তিনি প্রচেষ্টাই নেননি। তারা সবকিছু তো ছিল সাজানো, সবকিছুই লোক দেখানো, এবং এই রায়ে আসবে আমরা জানতাম। আমাদের জনগণ সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা বিক্ষোভ শুরু করেছে। আমরা মনে করি আওয়ামী লীগের নেতৃত্বে আবার আমরা এই সমস্ত ষড়যন্ত্র আমরা শেষ করতে পারবো। 32 নম্বর ধানমন্ডির দিকে ইতিমধ্যে বুলডোজার নিয়ে এগোনো হচ্ছে, গন্ডগোল শুরু হয়েছে, কি বলবেন? আচ্ছা আচ্ছা, আপনার কাছেই আমার জিজ্ঞাসা, যে 32 নাম্বার থেকে আমাদের বঙ্গবন্ধু থাকতেন, যেই 32 নম্বরে আমাদের স্বাধীনতার সূতিকাগার, যেখানে যেই 32 নম্বর রোড যেখান থেকে বাংলাদেশের প্রথম পতাকাটা উড্ডয়ন হয়েছিল, সেই 32 নম্বর আজকে ভাঙছে। এটাতে তো এত পরিষ্কার বোঝা যায় যে এর পিছনে কি থাকতে পারে, কেন এটা হচ্ছে। কাজেই এইটা দিয়েই তো প্রমাণ হয়ে যায় যে কারা কেন, এই সব প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়ে গেছে। আর এই বর্তমান যে সরকার যে ক্ষমতায় রয়েছে বা ইউনিট, তার সম্বন্ধে কি বলবেন? রায়ের পরিপ্রেক্ষিতে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তার যিনি প্রধান, কি বলবেন তাকে নিয়ে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে চিনেছেন আগেই, আমাদের দেশের লোক কিন্তু এখন চিনল তাকে। তিনি এত ক্লেভার, এত কানিং, মানে টাকা কিভাবে বানাতে হয় এইটাই সে জানে। তাকে দেওয়া হয়েছিল নাকি শান্তির জন্য মানে পুরস্কার, আমরা সেখানে প্রশ্ন আসতে না না। আমাদের এখানে তিনি পরিচিত একজন বড় মাপের সে সুদের ব্যবসা করতেন, এবং সে সুদ মানে টাকা লগ্নি দিয়ে কিভাবে কি অত্যাচার করে টাকা উদ্ধার করতেন সেটাও এদেশের লোক জানেন। এবং সেই জন্যই তাকে তার সম্বন্ধে এদেশের লোকটাকে আর বলতে হবে না। তাকে আমরা 111-এর সময় দেখছি সে নতুন একটা পার্টি ফর্ম করে -2 ফর্মুলায় সে মানে আমাদের দুই নেত্রীকে দেশের থেকে বের করে দিয়ে রাজিত করবেন। তখন থেকেই তার চিন্তা ছিল, তার চেতনা সেইটাই ছিল, সেটাই সে তার হাতে যখন অগাধ অর্থ আসছে সেই অর্থ ব্যবহার করে একটা সুন্দর, সে নিজেই তো বলেছে এটা ওয়াজ এ মেটিকুলাস প্ল্যান, এবং সেইটাই আজকে শেষ করেছে। আপনি তো এখন বাংলাদেশে নেই, তাহলে এখন কি হবে পুরো ব্যাপারটা? আপনি কি কোথায় আবেদন করবেন? আমি বাংলাদেশে নেই, আমাদের প্রধানমন্ত্রীও নেই। আমাদের অনেক, আপনার নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের কোন নেতা বাড়িঘর সঠিক রাখেনি, বাড়িঘর লুট করেছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, মানে যারা ছিল তাদেরকে হত্যা করার প্রক্রিয়া চলছে এবং জেলখানায় রয়েছে। কাজেই তাদের যে দমন পীড়ন নীতি যেটা, সেটা সর্বোচ্চ ভাবে চলছে। আপনি যথার্থই বলেছেন, আমিও বাধ্য হয়েছিলাম সেপ্টেম্বর মাসে দেশ ত্যাগের জন্য, এবং আমি এটাই মনে করি যে আমরা আবার ফেরত যাব। আমরা নিশ্চয়ই আমরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আইজিপি মামুন তিনি রাজসাক্ষী হলেন,
কি বলবেন, তিনিই নাকি সমস্ত কিছু বলেছেন আপনাদের সম্বন্ধে? এটা হাস্যকর জিনিস। আমি তো সবসময় বলে আসছি, তিনি আইজি, তিনি পুলিশ নিয়ন্ত্রণ করেন, পুলিশ র্যাব তিনি নিয়ন্ত্রণ করেন। তার দুইটিরই প্রধান, মানে যদিও র্যাবের একজন ডিজি আছেন, তো তারপরও ডিজি তার কাছে মানে জবাবদিহিতা তার কাছে করতেন। সরাসরি তো মন্ত্রণালয়ে আসতেন, কিন্তু আইজির কাছে তিনি জবাবদিহি করতেন। তিনি আইজি, আমরা হুকুম করলাম আর তিনি গুলি করলেন আর মানুষ মেরে ফেললেন, এটা 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 কি কেউ বিশ্বাস করবে? তিনি একজন তিনি দেখবেন না কোনটা অন্যায় হচ্ছে কোনটা ন্যায় হচ্ছে, এটা গুলি করাটা কি সঠিক কিনা সেগুলি দেখবেন না? তিনি যথার্থই মনে করেছিলেন গুলি করা সঠিক, কিন্তু তিনি নিজেই সেই জন্য, আমরা তো এই সমস্ত প্রশ্নই আসে না আমরা আমি কিংবা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার, তিনি পুলিশের আইনই রয়ে গেছে কিভাবে পুলিশ চলবে, কিভাবে ক্রাউড নিয়ন্ত্রণ করবে, কিভাবে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, পুলিশের কখন কি করবে, এগুলো সব ই করা আছে। পুলিশের উপর যখন লাইফের সেফটির জন্য প্রশ্ন আসে, এখানে দেখেন পুলিশকে হত্যা করে পান উপর দিকে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রেখেছিল, সেটাও আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থানাতে যখন অ্যাটাক করে মুহুর্মুহু গুলি করে, এই অস্ত্র কোথা থেকে পেলো, এই স্নাইপার রাইফেল কোথা থেকে পেলো, আজকে জনগণ কিন্তু সেটা জানতে চাচ্ছে। এই রাইফেল দিয়ে যখন তারা গুলি করলো পুলিশকে, পুলিশ তো তখন আর বসে থাকতে পারেনি, পুলিশও কাউন্টার অ্যাটাক করেছে। তখন যদি কেউ শহীদ হয়ে থাকে, কেউ যদি হত্যা হয়ে থাকে, তাহলে এর দায় দায়িত্ব কে নিবে? সেই প্রশ্নটা তো আমার কাছে, আমি রাখছি আপনাদের কাছে। মামুন সাহেবের উপর কি কোনোভাবে প্রেসার তৈরি করা হয়েছে, প্রেসারাইজ করা হয়েছে? এটা এটা আমাদের ধারণা। আমি মনে করি মামুন সাহেব অনুন্নপায় হয়ে উনি মানে একটু মানে ওটা কি বলেন, নরম প্রকৃতির লোক। সবসময় আমি তাকে দেখেছি, সে বাধ্য হয়েই এই সমস্ত অ্যাকশনে উনি গিয়েছেন। এটা যেমন সত্য কথা, তেমনই আমি মনে করি যে তার আইজি হিসেবে তার ডিউটি যথাযথভাবে পালন করেছেন, কিন্তু পরবর্তীতে হয়তো সে বাধ্য হয়েছেন, হয়তো তার জীবন রক্ষার্থে উনি যেমন মনে করছেন যে আমাদেরকে যে ফাঁসি দিয়েছেন তাকেও ফাঁসি দেবে, এই চিন্তাই সে রাজসাক্ষী হয়েছেন বলে আমাদের ধারণা, কিংবা তাকে প্রেসারাইজ করা হয়েছে রাজসাক্ষী। আপনারা এরপর কি করবেন? আমরা এদেশে আন্দোলন ছাড়া আওয়ামী লীগের তো আজ কোনো রাস্তা নেই। আমরা অবশ্যই দেশবাসীকে নিয়ে, আমাদের জনগণকে নিয়ে আন্দোলন করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।